সব দিকেই নিশ্চুপ। শহরে কোলাহলগুলো কমে এসেছে। রেডিওতে ভেসে আসছে চেনা সুর। আপনারা শুনছেন ভূত এফএম কোস্ট 360 থেকে। আজকে রাতের গল্পটা আমাকে পাঠিয়েছে খুলনা থেকে শোভন ইসলাম। ঘটনাটা তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। সময়টা ছিল 2019 সালের নভেম্বর মাস। শোভন তখন খুলনায় সদ্য ট্রান্সফার হয়ে এসেছে। কোম্পানি ওকে একটা বাংলো বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। এলাকাটা ছিল খুবই নিরিবিলি। আশেপাশে গুটি কয়েক বাড়ি ছিল। বেশি বাড়ি থাকলেও বাড়িগুলো বেশিরভাগই ছিল খালি। প্রথম 2-1 দিন কিছু হয়নি, কিন্তু তৃতীয় রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। রাত 1টা নাগাদ ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে শোভন। অনুভব করে কেউ যেন ঘরের দরজার বাইরে নিঃশব্দ তাকিয়ে আছে। দরজাটা আধা খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ হালকা বাতাস এসে দরজা ধাক্কা দিয়ে খুলে দেয়। সঙ্গে সঙ্গে পুরো ঘরটা যেন ঠান্ডা হয়ে যায়। আবার পরের দিন সকালবেলা বাড়ির কেয়ারটেকার রহিম চাষাকে জিজ্ঞেস করলো সে অনেকটাই চুপচাপ থাকলো। অনেকক্ষণ চাপাচাপি করার পরে সে ধীরে ধীরে একটি কথা বলে উঠল। এই বাড়িতে অনেক বছর আগে একটা মেয়ে থাকতো, তার পরিবার সহ। তার পরিবার শহরের কাজে ঢাকায় যাওয়ার কারণে কি যেন কারণে মেয়েটা আত্মহত্যা করেছিল। তারপর থেকেই রাত 12টা পর কেমন জানি শব্দ শোনা যায় এই বাড়িটিতে। শোভন ছিল বিজ্ঞান মনস্ক লোক ছেলে। সবসময় এসব ভূত প্রেত বিশ্বাস করতো না, কিন্তু রাতে তার ধীরে ধীরে ভয় বাড়তে থাকে। ঘড়িতে রাত 12টা বাজলেই ফোনে আসে এক অদ্ভুত কল। নম্বর দেখা যায় না, আর ফোন ধরলেই শোনা যায় চাপা কান্নার আওয়াজ। তারপর ধাতব গলায় বলে, ফিরে এসো। চতুর্থ রাত। শোভন এবার কল রেকর্ড চালু করে। পরদিন অফিসের সহকর্মী তৌহিদকে রেকর্ডিংটা শোনায়। রেকর্ডিংয়ের প্রথমে কিছুটা নিঃশব্দ ছিল, কোনো কিছু শোনা যাচ্ছিল না। তার একটু পরেই একটা গলা ফিসফিস করে বলে, আমার ঘরটা কেন দখল করলে? তৌহিদ তখন কাপা গলায় বলে ওঠে, ভাই, আপনি বাড়িটা বদলান প্লিজ। শোভন এবার সত্যিই অনেকটা চিন্তিত হয়ে পড়ল। সে সিদ্ধান্ত নেয় পঞ্চম রাতে সে আর ফোন ধরবে না। সে ফোন না ধরেই রেকর্ড চালু করে রাখবে। ঠিক রাত 12টায় ফোন বেজে ওঠে। সে ধরেনি, সে শুধু কলটা রিসিভ করে রেকর্ডটা চালু করে রাখে। সকালবেলা রেকর্ড শুনে সে অনেকটা শিউরে ওঠে। এবার শুধু কান্নার আওয়াজ না, বরং শোনা যায় ভারী দরজার খোলার শব্দ, পায়ের আওয়াজ, আর শেষে একটা গলা বলছে, আজ রাতে আমি আবারও আসব। সেই রাতে শোভনের আর
ঘুম পাড়তে পারেনি। আতঙ্কে দরজা জানলা বন্ধ করে বসে থাকে। রাত 2টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘরটা ঘন অন্ধকারে ভরে যায়। হঠাৎ তার রুমের পাশে কিচেনে কিছু শব্দ শোনা যায়। শব্দ শোনার পরে সে ধীরে ধীরে কিচেনের দিকে গেলে দেখতে পায় সেখানে কিছুই নেই। সে যখন আবার কিচেন থেকে ঘরে শুতে আসে, আবার সে একটা শব্দ শুনতে পায়। শব্দটা অনেকটা কোনো কিছু কাটার মতো, মানে এমন শব্দ যেমন কাঠ যেমন কাটলে যেমন একটা আমরা শব্দ পাই, সেই রকম একটা শব্দ। এবার সে আবার মনের সাহস বাড়িয়ে সেখানে যায়। আবারও আগের বারের মতো কিছুই দেখতে পায় না, কিন্তু টর্চ লাইটটা আছে সে যখন মেঝের দিকে দেখে, মেঝেতে কিছু তাজা রক্ত ছিল। এইরকম একটা পরিস্থিতিতে সে চিন্তা ভাবনা করে সে আর এখানে থাকবে না। পরের দিন শোভন সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে থাকবে না। অফিসে ট্রান্সফারের জন্য চিঠি দেয়। তবে যাওয়ার আগের রাতে সে আরেকবার 12টার সময় কলটা রেকর্ড করতে রাখতে চায়। সেই কথা অনুযায়ী সে রেকর্ডটাও চালু করে। রাত 12টায় কল আসে। এবার সে ফোন ধরে না। তারপর ওপাশ থেকে শব্দ হয়, ধন্যবাদ, এবার আমার ঘরটা আমি ফেরত নিচ্ছি। তারপর ফোন কেটে যায়। সেই রাতে কেউ আর কিচেনে যায়নি, কিন্তু সকালে কেয়ারটেকার রহিম চাচাকে আর পাওয়া যাচ্ছে না। পরে বাড়ির পিছনে এক পুরনো কুয়ার ভেতর থেকে তার নিথর দেহটা পাওয়া যায়। তার নিথর দেহটা সব কিছু যেন ঠান্ডা, চোখগুলো একটু বড় বড় করে কি যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে ওখান থেকে চলে যায়। তারপর থেকে তার আর ফোনে কখনো ফোন আসেনি। রাত 12টার পরে কখনো আর কেউ ওইভাবে চাপা গলায় কেউ কান্নাও করেনি। তারপর সে ওখান থেকে চলে যাওয়ার পর কিছুদিন পরে সে জানতে পারে এইরকম ঘটনা আরও কয়েকবার ঘটেছিল, আর এই বাড়িতে যারা এসেছিল পরে আর তাদেরকে জীবিত পাওয়া যায়নি। ধন্যবাদ শোভন আপনাকে এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আশা করি সামনের দিকে আরও পাঠাবেন। ধন্যবাদ আপনাকে। কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় আরেকটি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন শুভ ইসলাম, নারায়ণগঞ্জ থেকে। আমি শুভ, থাকি নারায়ণগঞ্জে। অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের অনুষ্ঠানে আমার জীবনে একটি ঘটনা শেয়ার করব। সত্যি বলতে কি, এখানে বিশ্বাস করতে পারি না আমি এমন কিছু চোখে দেখেছি। তবে যা ঘটেছে তা আজীবন আমার জীবনে এটা তাড়িয়ে বেড়ায়। ঘটনাটা 2018 সালের দিকে। আমি তখন সদ্য ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছি। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই আমার মধ্যে একটা অদ্ভুত অভ্যাস ছিল পুরনো জিনিসপত্র সংগ্রহ করার। বিশেষ করে পুরনো আয়না, এইরকম জিনিসগুলো দেখলে আমার যেন একটা মায়া চলে আসে। আমি এরকম জিনিসগুলো বেশি সংগ্রহ করি। একদিন পুরনো জিনিসের হাট থেকে একটা অদ্ভুত আয়না কিনে আনলাম। আয়নাটার ফ্রেম ছিল কালচে রঙের, নকশা করা কাঠের, আর ভেতরে একটা দাগ ছিল, ঠিক যেন কেউ 5 আঙ্গুলের ছাপ রেখে গেছে। বিক্রেতা খুব কম দামেই দিয়ে দিল। বললাম,
এইটা কেউ নিতে চায় না, আপনি নিচ্ছেন বলে আমি আপনাকে দিলাম। তখন তো কিছু বুঝতে পারিনি। বাসায় এসে ড্রেসিং টেবিলের উপর সেট করে দিলাম। প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল, তারপর শুরু হলো নতুন একটা ঘটনা। প্রথমে ছোট ছোট ব্যাপার, আয়নার সামনে দাঁড়ালেই মনে হচ্ছিল পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। পিছনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। একদিন রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। দেখি আয়নাটা নিজে নিজে মেঝেতে পড়ে আছে, অথচ হাওয়ার কোনো চিহ্ন নেই, আর ঘর ছিল পুরোপুরি বন্ধ। পরদিন সকালে মা বলল, আয়নার সামনে দাঁড়ালে সবসময় দাঁড়াস না, আয়নার সামনে দাঁড়ালেই তোর যেন মুখটা কেমন লাগে। আমি হেসে উড়িয়ে দিলাম। কিন্তু যেদিন ভয়টা চূড়ান্ত আকার ধারণ করলো সেটা ছিল এক শুক্রবারের রাত। আমি তখন একাই বাসায়, বাবা মা গ্রামের বাড়ি গেছে আর ছোট ভাই কক্সবাজারের ট্যুরে। রাত 2টা বাজে তখন। হঠাৎ ঘুম ভেঙে দেখি কেউ আমার দরজা ঠোকাচ্ছে, অনেকটা শব্দ করেই বলা যায়। ভয় পেয়ে দরজাটা খুললাম, দেখলাম কেউ নেই। আবার ঘুমিতে গেলাম। এবার আয়নার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, গায়ের রং পাথরের মতো ধূসর, চোখগুলো অনেকটা লাল। আমি স্থির হয়ে গেলাম। সেই সময় আমার হাত পা নাড়াতে পারছি না। আয়নার মানুষটা আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে বললাম, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি বন্দি। তারপর আমি আমার হাত নাড়াতে পারছিলাম না, আমার পাগুলো নড়ছে না, আমার শরীরের সব কিছু যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর ধীরে ধীরে ওই ধূসর অবয়বটি, ওই লাল লাল চোখগুলো যেন আমার কাছে আসছে। এমন অবস্থায় আমি বিছানায় পড়ে গেলাম। সাথে সাথে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন যখন আমার জ্ঞান ফেরে, দেখি মা পাশে বসে আছে। সেই রাতে প্রতিবেশী ডাক্তার এনে আমাকে স্যালাইন দিয়ে রেখেছিল। আমার জ্বর হয়েছিল 103 ডিগ্রি। আমি আয়নাটার কথা বলতেই মা অনেক জোরে জোরে কাঁদতে শুরু করলো। আমি তাকে শান্ত করে বললাম, কি হয়েছে, আয়নাটা কোথায়? এই আয়নাটা আমাদের এক পুরনো বাড়ির অনেক বছর আগের। এই আয়নার সামনে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তখন থেকে আমি এই আয়নাটা আমার কাছে চেনা চেনা লাগছিল। আমি আয়নাটাকে এখন চিনতে পেরেছিলাম। এখন বুঝলাম এই আয়নাটা কার। আমি সঙ্গে সঙ্গে আয়নাটা রাস্তায় নিয়ে গিয়ে ভেঙে ফেলি। ভাঙার সময় যেন একটা কান্নার শব্দ শুনতে পেলাম। আজ 6 বছর হয়ে গেল, আয়নাটা আর নেই। কিন্তু মাঝে মাঝে আয়নার মতো স্বচ্ছ কাচের সেই মানুষটা আমার কাছে দেখি। হয়তো সে আমাকেই খুঁজছে। ঘোষ 360 এর এই ঘটনাটি আমার জীবনে বাস্তব একটি ঘটনা। আমার যদি এটি শোনানোর হয় তাহলে আমাকে ডাকবেন, আমি নিজে গিয়ে স্টুডিওতে এই ঘটনাটি বলতে চাই। ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভ নারায়ণগঞ্জ। আজকে যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে সে তার নাম পরিচয় বলতে আমাকে অনেকটাই বারণ করেছে ব্যক্তিগত স্বার্থে।
সময়টা ছিল 2009 সালের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 4র্থ বর্ষের ছাত্র শাহিন এবং তার 4 বন্ধু গবেষণার কাজে একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিল। গ্রামের নাম ছিল চণ্ডীপুর, যা কুষ্টিয়ার জেলার একবারে সীমান্ত ঘেঁষা। ওরা সেখানে গিয়েছিল ব্রিটিশ আমলের একটি পুরনো জমিদার বাড়ির ইতিহাস নিয়ে কাজ করতে। জমিদার বাড়িটি প্রায় ধ্বংস মতো। গ্রামের একমাত্র প্রভাবশালী মানুষ হারুন মেম্বার তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল স্থানীয় একটি ডাক বাংলোতে। সন্ধ্যায় নামতো ডাকবাংলোর চারপাশে অন্ধকারে ঢেকে যেত। চারিদিকে কোনো ঘরবাড়ি নেই, শুধু সজনে আর তেঁতুল আর বটগাছে ঘেরা একটি এলাকা। প্রথম রাত মোটামুটি নির্ভুমভাবেই কাটে। ছাদের কোনো এক চত্বরে মাঝে মাঝে শব্দ হচ্ছিল। এগুলো মনের ভুল ভেবে তারা কিছু মনে করেনি। মাঝে মাঝে কিছু আওয়াজ হচ্ছিল, ঝিঝি পোকার ডাক, বাতি জ্বলছে নিভছে, এগুলো সব তারা হেসে উড়িয়ে দেয়। পরদিন দুপুরে শাহিন একা জমিদার বাড়ির দিকে যায়, কিন্তু ছবি তুলবে বলে। বাড়িটার পেছনে একটা ভাঙ্গা পুকুরঘাট। হঠাৎ তার চোখে পড়ে দূরে দাঁড়িয়ে আছে একজন মহিলা, একেবারেই সাদা শাড়ি, কিন্তু তার পা ছিল না। শাহিন স্তব্ধ হয়ে যায়। সে ভাবে এটা হতে পারে আমার মনের ভুল। রাতে ডাকবাংলোতে ফিরে এসে সে কাউকে কিছু বলেনি, ভাবলো ক্লান্তি আর ভুল হতে পারে। কিন্তু এরপর থেকেই রাতে ঘটনাগুলো যেন বাড়তেই থাকে। তৃতীয় রাতে ঠিক 2:35 বাজে তৃতীয় রাতে 2:35 বাজে দরজায় আবার একটা ঠক ঠক শব্দ হচ্ছিল, অথচ বাহিরে মনে হয় কেউ ছিল না। একই ঘটনার পুনরাবৃত্তি পরের 2 দিনও হতে থাকে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, ঘড়ির কাঁটা যখনই 2:35 বাজে তখনই এই ঘটনাটি ঘটতেই থাকে। এই গ্রুপের মধ্যে সবচেয়ে সাহসী ছিল রাফি। গ্রুপের সাহসী ছেলে বলে সে বলে, কালকে দরজা খুলে ফেলবো, দেখি কে আসে। এভাবে সেদিনের রাতটাও যায়। চতুর্থ রাত, সবাই জেগে আছে দরজার দিকে তাকিয়ে। 2:35 বাজে। সেই দরজাটা একটা টোকা দেয়। দরজা ছিল খোলা, সামনে ফাঁকা, কিন্তু দরজার থেকে একটা গন্ধ আসতে থাকে। গন্ধটা এতটাই বিশ্রী যে কোনো কিছু যেন পচে গলে গেছে, সে গলিত দেহের গন্ধটা আসছে। হয়তো কোনো পুরনো কবর ভেঙে পড়েছে, যা এখনো লাশটি পচন শুরু করেছে। হঠাৎ আলোগুলো নিভে যায়। মুহূর্তে সবাই অনুভব করে ঘরের মধ্যে আর একজন ঢুকে পড়েছে। কেউ কাউকে স্পর্শ করেনি, কিন্তু কিছু বলেওনি, তবুও সবাই বুঝতেছে কেউ বা কিছু ওদের মাঝে আছে। এভাবে সে রাতটাও কেটে যায়। পরদিন পঞ্চম রাত। পরদিন সাহস করে গ্রামের এক প্রবীণ ব্যক্তিকে, এটা দিনের বেলায়, এক প্রবীণ ব্যক্তিকে, তার বয়স হবে 78 বছরেরও বেশি। তার নাম ছিল মকবুল। তাকে সবাই মকবুল চাচা বলে ডাকত। তার সাথে আমাদের এই ঘটে যাওয়া সকল ঘটনাগুলো বলতে থাকে শাহিন।
তিনি সব কিছু শোনার পর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে, তোমরা যে জমিদার বাড়িতে কাজ করো, জানো এখানে কি হয়েছিল? তখন সবাই আগ্রহটা প্রকাশ করে শোনার জন্য সবাই নিঃশব্দ হয়ে চাচার দিকে তাকিয়েছিল। চাচাটা অনেকটা ভয়ে ভয়ে বলে, ব্রিটিশ আমলে জমিদার নারায়ণ রায় তার স্ত্রীকে কুয়াতে ফেলে মেরে ফেলেছিল। ওই নারী ছিল এক তান্ত্রিক। মৃত্যুর অগ্রমুহূর্তে সে অভিশাপ দিয়ে যায়, এই জমিতে যে আসবে সে বুঝবে পিছনের মানুষটা কে। শাহিন জিজ্ঞেস করলো, মানে? চাচা বলল, সে আমাদের সামনে নয়, পিছনে দাঁড়াবে। সেই রাতে শাহিন বাথরুমে যায়, আয়নায় নিজেকে দেখে, কিন্তু নিজের কাঁধের পাশেই আরও একজোড়া চোখ দেখে, খুব অন্ধকার, যেন তার ঘাড়ের পেছনে একজন দাঁড়িয়ে আছে। সে চোখ ফিরিয়ে দেখে পিছনে কেউ নেই। সে তখনই বেরিয়ে আসে আর সবাইকে এক জায়গায় করে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় পরের দিন তারা ঢাকায় ফিরবে। এভাবে সপ্তম রাত তাদেরকে কাটাতে হয় এখানে। সপ্তম রাতে যখন 12:30 বাজে, বাতিগুলো নিভে যায়, সব দরজা জানালা বন্ধ, কিন্তু হাওয়া ঢুকে ঘরের ভেতর। সবাই জড়সড় হয়ে বসে আছে। যখনই 2:35 বাজে, তখনই আবার আগের মতো টুক 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 3টা শব্দ হয় দরজাতে ধাক্কা দেওয়ার। দরজা খোলা ছাড়াই একজন ধীরে ধীরে ঘরের ঢুকে পড়ে। এমন একটি পরিস্থিতিতে প্রথমে একটি চুলের গন্ধ, যেমন মানুষ যখন প্রথম গোসল করে আসে, মেয়ে মানুষ, তখন তার একটা চুলের গন্ধ পাওয়া যায়, সেই রকম একটা গন্ধ। তারপর কিছুক্ষণ পরে বুঝতে পারে একটা ছায়া, অনেকটা সাদা সাদা আবছা আবছা কিছু একটা দাঁড়িয়ে আছে। বরফ হয়ে যায় পুরো ঘরটা, মনে হচ্ছে এতটাই বরফের মতো ঠান্ডা হয়েছে যেন তুষার পড়ছে। সব মোবাইলগুলো যেন বন্ধ হয়ে যায়, ঘড়ি বন্ধ, কেবল দেওয়ালে রাখা ছবি হঠাৎ পড়ে যায়, ছবি ঘুরে যায়, সেখানে কারো মুখ নেই, শুধু সাদা কালো একটি ফাঁকা জায়গা। তারা আর এইরকম পরিস্থিতি হওয়ার পর অপেক্ষা করেনি। তারপর দিন সকালবেলা গ্রাম থেকে চলে আসে, কিন্তু শাহিন সেই দিন আজ পর্যন্ত আয়নার সামনে দাঁড়াতে পারেনি। আয়নার সামনে দাঁড়ালেই তার মাঝে মাঝে ওই দুটো কালো চোখ আর সাদা অবয়বটা দেখতে পায়। এরপর ধীরে ধীরে সে অসুস্থ হয়ে যায়। এমন একটা সময়ে সে এতটাই অসুস্থ হয়ে যায়, তার চোখের নিচে অনেক কালো দাগ দেখা যায়। তারপর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শাহিন মারা যায়। তারপর থেকে ওই জমিদার বাড়ির কোনো কিছু আমরা জানতে পারিনি। তবে শাহিন কেন মারা গেল আর কিভাবে, শ্মশানঘাটির মাটি সংগ্রহ করা, এই কথাটি আমরা অনেক শুনেছি। শ্মশানঘাটির মাটি সংগ্রহ করতে গেলে অনেক পরিস্থিতির শিকার হতে হয়, এটা আমরা কম বেশি অনেক মানুষের কাছেই জেনেছি। এরকম একটি ঘটনা আমাকে পাঠিয়েছেন রংপুর থেকে। আজকে আমি সেই গল্পটাই আপনাকে শোনানোর চেষ্টা করছি। সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। নাম প্রকাশ না করার কারণে তার নামটা এই মুহূর্তে আমি দিচ্ছি রাছেল। রাছেল, তার বয়স আনুমানিক
17 থেকে 18 বছর হবে। তার অনেক আগে থেকেই বেশি ইচ্ছা ছিল জিন ভূত এগুলোকে নিয়ে, কিভাবে জিন দেখা যায়, কিভাবে জিনকে বোঝা যায়, তার চিন্তাভাবনা থেকেই সে বিভিন্ন সময় বিভিন্ন বুজুর্গ লোক যেমন ফকির ফাকার এগুলো আছে সেগুলোর কাছে সে যেত। কোনোভাবেই যখন জিনের দেখা মিলছে না, সে চিন্তা ভাবনা করলো যে জিন দেখার জন্য সে ভয়ঙ্কর শ্মশানে যাবে এবং সেখান থেকে মাটি সংগ্রহ করবে। আর এই ঘটনাটার করার জন্য তার এক চাচা তাকে উদ্বুদ্ধ করে। সে যদিও বা দেখতে একটু হ্যাংলা পাতলা, কিন্তু তার মনের সাহস ছিল অনেক বড়। এরকম করে কিছুদিন কেটে যাওয়ার পর সে অনেক লোকের কাছ থেকে জানতে চায় শ্মশানঘাটের মাটি সংগ্রহ করতে গেলে মানুষের কি কি ক্ষতি হতে পারে। অনেক চেষ্টা করার পরেও কেউ তাকে এটাতে অনুমতি দিচ্ছিল না। সে এক পর্যায়ে বলা যায় নিজের ইচ্ছাশক্তি এবং অন্য কিছু জানার জন্যই সে এই কাজটি করেছিল। শ্মশানঘাটের মাটি সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য বিষয়। তারপরেও সে সব কিছুকে হার মানিয়ে নিয়ে সে শ্মশানঘাটের মাটি সংগ্রহ করার একটা সুন্দর পরিকল্পনা করে। যে তাকে মাটি সংগ্রহ করতে বলেছিল সে বলেছিল তোমাকে রাতের আধারে সেখানে গিয়ে মাটি সংগ্রহ করতে হবে। তার এলাকা থেকে বেশ কিছু দূর দূরে সেখানে একটি পুরনো শ্মশানঘাটি আছে। শ্মশানঘাটিতে চারপাশে 4টা লোহার স্তম্ভ দেওয়া আছে। মানুষ যখন মারা যায় তখন সেখানে নিয়ে এসে তার মৃতদেহটাকে পুড়ে ছাই করে দেওয়া হয়। শ্মশানঘাটিতে অনেক সময় অনেক খারাপ কিছু দেখা যায়, কেউ বিশ্বাস করে আবার কেউ করে না। এরকম ইচ্ছা থেকে যখন সে এত কিছু জানার পর সেখানে মাটি সংগ্রহ করতে যাবে, তার বাস্তব অভিজ্ঞতা সে আমাকে তার ইমেইলের মাধ্যমে পাঠিয়েছে। আমরা সেটুকুই জানার চেষ্টা করতেছি। সেদিন ছিল ভরা শনিবার। রাত যখন 10টা বাজে তখন সে পরিকল্পনা করে কিভাবে সে শ্মশানঘাটির মাটি সংগ্রহ করবে। তার ইচ্ছা ছিল শুধু মাটি সংগ্রহ করবে, অন্য কোনো পরিস্থিতির সাথে তাকে মোকাবেলা করতে হবে এইরকম তার কোনো পরিকল্পনা ছিল না। যেমন কথা তেমন কাজ। সে মাটি সংগ্রহ করার জন্য সেই শ্মশানঘাটির কাছাকাছি যায়। তার আগে একটু বলে রাখা ভালো, সে যাওয়ার আগে তার পরিচিত এক কামারের দোকান থেকে সে অনেক বড় একটা ছোরা বানিয়ে নেয়, সাথে ম্যাচ, আর সে মাঝে মাঝে সিগারেট খাইত। সে কথাটাও সে এখানে বলেছে। তারপরে সে চিন্তা ভাবনা করে মাটি সংগ্রহ করবেই। সে যখন তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেই শ্মশানঘাটি, নদীর এক পাশে নির্জন এক কোনায় শ্মশানঘাটি। সেখানে রাতের বেলা তেমন মানুষ দেখা যায় না। সে অনেক রাতে, শনিবারের রাতে সে মাটি সংগ্রহ করার জন্য সেখানে যায়। রাস্তার মধ্যে সে তার পরিচিত চাচার সাথে দেখা হয়। চাচা তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি একটু বাজারের দিকে যাচ্ছি। তার চাচা বলে এই পাশে রাতে যাওয়া ঠিক হবে না, তুমি অন্য রাস্তা দিয়ে যাও। সে অনেক কিছু কাহিনী টাহিনী বলে সে ওখান দিয়ে যাওয়ারই একটা কথা বলেই সে ওখান থেকে চলে যায়। কিছুটা যাওয়ার পরে তার কাছে আবার একজন পরিচিত লোক আসে। সে বলে তুমি কোথায় যাচ্ছ? সে বলে আমি বাজারে যাচ্ছি।
সেও তাকে বলে এই পাশে যাওয়াটা তোমার তেমন ভালো হবে না। সে কোনো কিছু তোয়াক্কা না করে কোনো একটা ভুলভাল কিছু বুঝিয়ে সে ওখান থেকেও চলে যায়। তার ভিতর একটাই ইচ্ছা শক্তি আছে যে যে কোনোভাবেই হোক তাকে শ্মশানঘাটের মাটি সংগ্রহ করতে হবে। কিছু দূর যাওয়ার পরে সে একটা সাদা আবছা আবছা আলো দেখতে পায়। সেটা শ্মশানঘাটি থেকে একটু দূরে। সে ভেবেছিল এটা কোনো হয়তোবা টর্চ লাইট বা কেউ ফোন চাপছে এইরকম কোনো আলো হতে পারে। সে যত কাছে যাচ্ছে আলোটা যেন ঠিক ঠিক শ্মশানঘাটির দিকেই যাচ্ছে। সে ভাবছে হয়তোবা কোনো নাইট গার্ড থাকে যা এই শ্মশানঘাটি রক্ষণাবেক্ষণ করে। তারপরেও সে এসব কিছু মাথায় না নিয়ে সে শ্মশানঘাটির মাটি সংগ্রহ করতে যাবে। কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পেল তার ফোনের যে লাইটটা আছে ওইটা আর জ্বলছে না। সে অনেকবার চেষ্টা করার পরেও তার ফোনের লাইটটা আর জ্বলছে না। এভাবে সে কোনো রকম কিছুটা অন্ধকারের মধ্যেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। রাস্তা দিয়ে যেতে যেতে সে যখন শ্মশানঘাটির কাছেই যাবে এই রকম একটা সময়ে তাকে ওখানে একটা লোক আবার ডাকলো, এই রাছেল, কই যাও তুমি? সে তাকে বলল, আমি এখানে একটু আসছি। সে বলল, এখানে যে কাজ করার জন্য এসেছো সে কাজটা কিন্তু তোমার করা মোটেও ঠিক হবে না। তারপর সে আবার তার হাতের কাছে একটা ম্যাচ লাইট দিয়ে সিগারেট জ্বালায়। সিগারেটটা পুড়তে পুড়তেই সে লোকটার সাথে কথা শেষ করে। লোকটা চলে যাওয়ার পরপরেই সে শ্মশানঘাটির দিকে যাচ্ছে। এমন সময় একটা বিড়াল ডাকছে অনেকটা জোরে এবং কাঁদো কাঁদো স্বরে। সে ওই বিড়ালের দিকে না দেখে ঠিক শ্মশানঘাটির একটা সিঁড়ি উঠতেই তার পায়ের কাছে কিছু যেন একটা নড়ে চড়ে বসলো। সে নিচের দিকে না তাকিয়ে আর একটা সিঁড়ি উঠতেই যাবে, এই সময় তার কাছে বিড়াল একটা আসলো এবং পায়ের কাছ থেকে যেন সরছেই না। অনেক দূর কষ্ট করার পরে সে ভাবলো এই বিড়ালটা যদি না সরে তাহলে আমি এখানে যেতে পারবো না। সে তারপরে ওখানে আবার একটা সিগারেট জ্বালায়। সিগারেটটা জ্বালানোর সাথে সাথেই বিড়ালটা যেন কোথায় মিলিয়ে গেল আর দেখা গেল না। তারপরেও সে ওই শ্মশানঘাটির মাটি সংগ্রহ করবেই। এত কিছু যে তার সাথে পরিস্থিতি এইরকম হচ্ছে সেইটার দিকে ভাবার কোনো সময় ছিল না। শ্মশানঘাটিতে ওঠার পরে সে দেখতে পেল শ্মশানঘাটির মাঝখানে ঠিক যেন একটা কলসি আছে। আর সে অনেকভাবে ভাবলো যেখানে হয়তো কেউ মারা যাওয়ার পর এই কলসিটা রেখেছে তাদের অস্থিগুলো বিসর্জন দেওয়ার জন্য। এভাবে বলেই সে শ্মশানঘাটি যেখানে পোড়ানো হয় সেখান থেকে মাটি সংগ্রহ করতে যাবে। এমন সময় তাকে পেছন থেকে কি যেন একজন ডাক দিল, রাছেল, তুমি যে কাজটা করছো এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না। সে পিছনের দিকে না তাকিয়ে সে আবার সেই শ্মশানঘাটির মাটি সংগ্রহ করার জন্য নিজের পা থেকে দুই পা একটু ফাঁক করে ওখানে তার বুড়ো আঙ্গুলের যে দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেখান দিয়ে একটু মাটি সংগ্রহ করে হাতে নেয়। হাতে নেওয়ার সাথেই ওখানে কান্নার আওয়াজ ভেসে আসে। তার ভিতরে একটু মনে মনে ভয় অনুভব হচ্ছিল। তারপরেও তার সিদ্ধান্ত থেকে সে একটু নড়েনি। সেখানে মাটি নেওয়ার পরে সেখান থেকে সে চলে আসবে, এমন সময় তার জুতায় কি যেন একটা আটকে যায়। সে জুতাটা তুলতে পারছে না। জুতাটা না তুলতে পারার কারণে সে জুতাটা খুলেই
সে ওখান থেকে খালি পায়ে হাঁটা শুরু করে। সেখান থেকে নামার ঠিক পরপরই তার সাথে আরেকটা ঘটনা ঘটে যায়। সেই লোকটা এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এই মাটি দিয়ে কি করবে? সে কিছু না বলেই তার হাতের ছোরাটা বার করে এবং সাথে সাথে একটা সিগারেট জ্বালায়। তারপর সে দেখতে পায় ওই লোকটা আর ওখানে নেই। এভাবেই সে ধীরে 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 সামনের দিকে যেতে থাকে। অনেকটা ভয় ভয় তার ভিতর কাজ করছিল, কিন্তু এসব ভয়কে সে না পাত্তা দিয়ে সে যখন যাচ্ছে তখন থেকে পিছন থেকে একটা মেয়ে মানুষের আওয়াজ তাকে ডাকছে, রাছেল, রাছেল, কই যাও তুমি? এখান থেকে মাটি কেন নিলে তুমি? আর এখান থেকে মাটি নেওয়ার পরিণাম কি হবে তুমি জানো? সে অনেকটাই ভয় পেয়ে আরো জোরে জোরে যাওয়া শুরু করলো। সে যাচ্ছে, সে যেন পিছনে কিছু আওয়াজ শুনে বুঝতে পারতেছে যে তার পিছনে যেন 20 থেকে 30 জন রাস্তা হাঁটছে। সে অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর সে পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে যেতেই থাকে। কিছু দূর আসার পরেই সে দেখতে পাচ্ছে আর কোনো আওয়াজ বা শব্দ তাকে পিছন থেকে ডাকছে না। এমন সময় তার সামনে একটা বিড়াল পড়ে যায়, একটা সাদা বিড়াল। সাদা বিড়ালটা তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে তাকে মেরে ফেলবে। সে যে পাশে যায় বিড়ালটাও তার কাছাকাছি যেতেই থাকে। তার পায়ের কাছে যেন বারবার সে ঘুরঘুর ঘুরঘুর করছে, যেন বলছে এখান থেকে তোর যাওয়া হবে না। এমন একটা সময়ে সে একটা কবরস্থানের পাশে দাঁড়ায়। কবরস্থানের পাশে দাঁড়ানোর সাথে সাথেই আর সে কোনো কিছু দেখতে পায় না। কবরস্থানে থেকে আবার যখন সে হাঁটা শুরু করলো কিছুক্ষণ পরে, আবার তার সাথে সেই ঘটনাটি ঘটতেই থাকে। তাকে ডাকে, তাকে এসব কাজ করতে নিষেধ করে, কিন্তু তারপরেও সে কথা তার একটাই যে যে কোনোভাবেই হোক তাকে এই মাটি সংগ্রহ করতেই হবে। মাটি নিয়ে যাওয়ার সে বাসায় ঢুকবে এইরকম একটা সময়ে তাকে পিছন থেকে যেন তার বাবা ডাকছে, এরকম একটা শব্দ পায়। সে তারপরে পিছে তাকায় না। সে যখন তার বাড়ির ভিতরে পা দেয় তখন থেকে সব শব্দ সব কিছু বন্ধ হয়ে যায়। তারপরে সে ঘরে ঢুকে দেখে তার বাবা ঘুম আসছে, পাশে তার আম্মু শুয়ে আছে। এইরকম পরিস্থিতিতে সে যখন তার মাটিগুলো হাতে দেখতে যাবে সেখানে আর মাটি নেই। সে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে যখন মাটি পাচ্ছিল না তখন সে ভাবছিল হয়তো মাটিগুলো পড়ে গেছে। এই অবস্থায় সে অনেক চিন্তা ভাবনা করে রাতে শুয়ে পড়ে। সে রাতে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নটা তার বাস্তব জীবনের সাথেই সব মিল আছে। সে তার সব কিছু এইভাবে দেখতে পাচ্ছিল, সে কি করেছে, কীভাবে মাটি সংগ্রহ করেছে। এমন সময় তার স্বপ্নের ভিতর একজন এসে বলছে, তুমি যেখান থেকে মাটি সংগ্রহ করেছ সেখানেই মাটিটা রেখে আসবে। এবং সে স্বপ্নের ভিতরে বলতে থাকে, আমি এই মাটি তো আমার কাছে আর পাই নাই। সে বলল, যেখানে মাটিটা পড়েছে সেখান থেকেই নিয়ে গিয়ে মাটিটা রেখে আসবে। সে এত কিছুর পরেও সে কোনোভাবেই বলতেছে না যে সে মাটি নিয়েছে। তারপরে সে
ঘুম থেকে বিচলিত হয়ে উঠে দেখে যে সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তারপর সে আবার ঘুম আসার চেষ্টা করে, কিন্তু তার শরীরের ভিতর জ্বালা হচ্ছিল, গাটা জ্বলছিল, সব সময় তার গা জ্বলা শুরু করে। এই অবস্থাতে সে হাত মুখে পানি দিয়ে এসে আবার শুয়ে পড়ে। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই তার পা যেন কি যেন একজন টেনে তাকে বিছানা থেকে নামাচ্ছে। সে বুঝতে পারছে না, তার পা যেন কাজ করছে না। অনেকটা গ্রাম্য ভাষায় আছে যে বোবা ধরার কিছু সায়েন্টিফিক অর্থ আছে। সে সব জানার পরেও সে ভাবছিল হয়তোবা আমার সাথেও এরকম কিছু হচ্ছে। স্বপ্নের ভিতরে বারবার তাকে বলা হচ্ছিল যে মাটিটা ফেরত দিয়ে আসতে। সেই কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে যায় সে জানতেই পারে না। পরের দিন সকালে সে দেখতে পায় যে তার বাড়ির উঠোনের কাছে সেই সাদা সাদা কিছু মাটি পড়ে আছে। সেই মাটিগুলো সে সংরক্ষণ করে ঘরের ভিতরে রাখে। ঠিক একদিন পরেই সে দেখতে পায় সে যেখানে মাটিগুলো সংরক্ষণ করে রেখেছে সেখানে রাতের বেলা অনেক আলো আসতেছে তার ঘরে। সে ঘরে লাইট জ্বালানো নাই, তারপরে যেন মনে হচ্ছে এখানে লাইট জ্বলছে। আর ওই মাটিটা এমনভাবে আলোকিত হচ্ছে, পুরো ঘরটা যেন সব কিছু দিনের মতো পরিষ্কার, বা অনেকটা আমরা বলতে পারি ঘরের লাইট জ্বালালে যেমন পরিষ্কার দেখা যায় ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। সে নিজে হাতে যখন ওই মাটিগুলোর কাছে ছুঁতে ধরে সেই সময় আবার আলোগুলো বন্ধ হয়ে যায়। এরকম ঘটনা তার সাথে কয়েকদিন ঘটতে থাকে। তার 3 থেকে 4 দিন পরে তার গায়ে অনেক জ্বর আসে। এত পরিমাণ জ্বর সে বিছানা থেকে উঠতে পারছে না, কিন্তু তার মনের ভিতরে একটাই ধারণা হয়তোবা এই শ্মশানঘাটির মাটির জন্যই তার সাথে এমনটা হচ্ছে।